হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। রাজনৈতিক ডামাডোলের মাঝে হজ যাত্রীদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। কেন এই দিনাজপুর 6 আসনে 3 দশক পর ধানের শেষের একক প্রার্থী ডক্টর এজেডএম জাহিদ হোসেনকে নিয়ে কেন এত আলোচনা? দীর্ঘ এই অপেক্ষার শেষে কি জয় হবে? দেশের সকল কারাগারে বন্দীদের পুষ্টিকর খাবার নিশ্চিত করার নির্দেশ। জেল কোড অনুযায়ী সকল কারাবন্দীর জন্য মানসম্মত চিকিৎসা ও খাবারের মান বাড়ানোর আদেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশের বিদ্যুৎ গ্রিডে যোগ হচ্ছে ভারতের আদানি গ্রুপের নতুন কেন্দ্র। শীতকালে লোডশেডিং কমাতে ঝাড়খণ্ড থেকে আরও বাড়তে বিদ্যুৎ আমদানি প্রক্রিয়া চূড়ান্ত করেছে পিডিবি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ। জুলাই হত্যাকাণ্ডের বিচারে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছে। সাইবার অপরাধ দমনে ডিএমপির নতুন অ্যাপ লঞ্চ। অনলাইনের মাধ্যমে হয়রানি ও আর্থিক প্রতারণা ঠেকাতে সরাসরি অভিযোগ করার জন্য নতুন মোবাইল অ্যাপ চালু করেছে ডিএমপি। অ্যাপের ত্রুটির কারণে অনেক প্রবাসী রেজিস্ট্রেশন করতে পারছেন না। তাদের ভোট দেওয়ার অধিকার কি তবে অনিশ্চিতই থেকে যাবে? এআই ব্যবহার করে নেতাদের নামে ভুয়ো ভিডিও ছড়িয়ে পড়ার পর আজ থেকে অ্যাকশনে নামছে ইসির বিশেষ সাইবার টিম। ধরা পড়লে সরাসরি জেল। 25 জন বাংলাদেশিকে ক্ষমা করেছে সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতে দণ্ডিত 25 জন বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ক্ষমাপ্রাপ্ত 25 জন বাংলাদেশির সবাইকে মুক্তি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকায় অবস্থিত আমিরাত দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে ইউএর প্রেসিডেন্ট ওই বাংলাদেশিদের ক্ষমার সিদ্ধান্ত নেন। এসব বাংলাদেশিরা 2024 সালের জুলাইয়ে বাংলাদেশে আন্দোলনের সময় ইউএতে কর্মসূচি পালন করেন। এতে ওই দেশটির আইন লঙ্ঘিত হওয়ায় তাদের গ্রেপ্তার ও বিচার করা হয়। অন্তর্বর্তী সরকার দণ্ডিতদের ক্ষমা করার জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে অনুরোধ জানিয়েছিল। ইউএই দূতাবাস জানায়, ক্ষমাপ্রাপ্ত 25 জন বাংলাদেশি সবাইকে মুক্তি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এই মানবিক উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের করুণা, সহনশীলতা ও ন্যায় বিচারের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। এর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান গভীর ও ভ্রাতৃসুলভ সম্পর্কেরও। এদিকে ঢাকা শহরে এলাকা ভিত্তিক বাড়ি ভাড়া নির্ধারণ করে দেবে ডিএনসিসি। ঢাকা শহর উত্তর সিটি কর্পোরেশন অর্থাৎ ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, ঢাকা শহরের কোনো এলাকায় বাড়ি ভাড়া কেমন হবে, বাড়ি সেবা অনুযায়ী ভাড়া নির্ধারণ ও তালিকা করে দেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অর্থাৎ ডিএনসিসি। বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে অডিটোরিয়ামে ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের অধিকার নিয়ে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান। ঢাকা উত্তরের প্রশাসক বলেন, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 সালে জারি হলেও আইনের অনেক কিছু মানা হচ্ছে না। আমরা আইন অনুযায়ী ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের জন্য নির্দেশিকা তৈরি করব, যা আমরা ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যে করে ফেলব। তিনি বলেন, ভাড়াটিরা তাদের ভাড়া বাসায় যখন ইচ্ছে তখন প্রবেশ ও বাহির করতে পাবেন। বাসায় পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা, ভূমিকম্প সহনীয় সহ সকল কমপ্লায়েন্স মেনে ভাড়া দিতে হবে। হোল্ডিং ট্যাক্স ঠিকমতো না দিলে আমরা কোনো সেবা ওই বাড়িতে দেব না। বৈঠকে ঢাকা উত্তরের প্রশাসক আর বলেন, ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের মধ্যে এগ্রিমেন্টের একটি দলিলে ফরম্যাট ওয়েবসাইটে দিয়ে দেব। রেসিডেন্সিয়াল এলাকায় কমার্শিয়াল কার্যক্রম বন্ধ করতে আমরা কাজ করব। বাড়ি ভাড়া নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, আমরা এলাকাভিত্তিক ভাড়া নির্ধারণ করে দেব। কোন এলাকায় সর্বোচ্চ ভাড়া কত হতে পারে তেমন একটা রেট কার্ড আমরা দিয়ে দেব। তিনি আরও বলেন, অনেক বাড়ির মালিক ভাড়াটিয়াদের কাছে থেকে যে হারে ভাড়া নেন সে অনুযায়ী হোল্ডিং ট্যাক্স প্রদান করেন না। তাই বাড়িওয়ালার হোল্ডিং ট্যাক্স সম্পর্কে ভাড়াটিয়াদের জানিয়ে দেওয়ার ব্যবস্থা সিটি কর্পোরেশনকে রাখতে হবে। এদিকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচনে অংশ নেবেন বললেন উপদেষ্টা আসিফ। 2 ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় অর্থাৎ এলজিআরডি উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের আলাপকালে তিনি একথা বলেন। আসিফ মোহাম্মদ বলেন, আমি নির্বাচনে অংশ নেব সে ঘোষণা দিয়েছি। আমরা 2 ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন
এমন আরও অনেকেই নির্বাচন করবেন এমন কথাও আছে। নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ করার আগে পদত্যাগ করব, তবে তারপরে নির্বাচনে অংশ নেব, সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। তবে বাকি সরকারি প্রক্রিয়া বা নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। কোনো রাজনৈতিক দল থেকে তিনি নির্বাচনে অংশ নেবেন? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আসিফ বলেন, রাজনৈতিক ও বিষয়ে মন্তব্য না করাই ভালো। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের বিরুদ্ধে যে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান তিনি। হুঁশিয়ারি দেন, উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ পেলে তদন্ত করতে পারে দুদক এবং প্রমাণ পেলে ব্যবস্থা নেবে সরকার। এদিকে প্লট দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনার 21 বছরের কারাদণ্ড। রাজধানী পূর্বাঞ্চলে রাজুকের প্লট বরাদ্দের জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের করা 3 মামলায় 7 বছর করে 21 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা 11:23 ঢাকার বিশেষ জজ 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এজলাসে আসেন। এরপর তিনি দুদকের করা পৃথক 3 মামলা